ইউজিসি নেট 2024 প্রশ্ন প্যাটার্ন কোন দিকে যাচ্ছে? সম্প্রতি 18ই জুন ইউজিসি নেট এক্সাম 2024 হয়েছিল। নানান কারণে পরীক্ষা বাতিল হয়েছে এবং এক্সাম আবার হবার ঘোষণা হয়েছে। এই ঘোষণার প্রেক্ষিতে প্রথমেই বলে রাখি যে এটাকে পজিটিভলি নাও। যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে সেখানে নিজের সীমাবদ্ধতাগুলোকে খেয়াল করো। পরীক্ষা দিতে গিয়ে কোন বিষয়টায় সমস্যা হচ্ছিল, কোন উত্তরগুলো মনে ঠিকঠাক পড়ছিল না বা ঠিক মনে আসছিল কিন্তু শিওর হতে পারছিলাম না, কোন কোন বিষয়গুলো মনে হচ্ছিল পরীক্ষা দিতে বসে যে আর একবার পড়তে পারলে ভালো হতো, আর একবার দেখে নিতে পারলে ভালো হতো, তাহলে হয়তো এর উত্তরটা দিতে পারতাম। এই বিষয়গুলোকে একটা লিস্ট করো বা এই বিষয়গুলো ঠিক করে নিজের মূল্যায়ন করে প্রস্তুতি কিন্তু আবার শুরু করে দাও। এই যে এক্সাম বা আবার এক্সাম হবার ঘোষণা, এখানে তোমাদের যে জার্নি হয়েছিল আগের বারে সেই জার্নিটাকেই কষ্ট হিসাবে নাও, বাকি আর কিছু না। এরকম নানান বাধা বিপত্তি জীবনে আসবে, এর মধ্যেও নিজের গোলটাকে ঠিক রাখতে হবে। আর একটা কথা, অবশ্যই এখন যে কম্পিটিশানের যুগ বা যেভাবে তৈরি হচ্ছে এই সমাজ সমস্যা, সেখানে কিন্তু জেআরএফ ছাড়া এই দৌড়ে টেকা খুব মুশকিল। তাই লক্ষ্য একমাত্র জেআরএফই হওয়া উচিত। পাশ করতে গেলে বা এই নেটের গণ্ডি ডিঙোতে গেলে আমাকে একদম সর্বোচ্চভাবেই ডিঙোতে হবে। ছোটোখাটো বা একটু হোঁচট খেয়ে ডিঙিয়ে গেলাম, কোনো রকমভাবে নাম্বার তুলে ডিঙিয়ে গেলাম, তার কিন্তু কোনো মূল্য নেই। তাই যতক্ষণ না জেআরএফ পাচ্ছ ততক্ষণ কিন্তু তোমার গুরুত্ব থাকবে না। তাই সেই মতন নেটের প্রস্তুতি নিতে হবে। এবার আসি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনায়। যে এক্সামটা ক্যান্সেল হয়েছে তার প্রশ্নপত্রগুলো যদি খেয়াল করো যে কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন এসেছে, তাহলে দেখো সাধারণ প্রশ্ন এসেছে 30টা, ক্রমমূলক প্রশ্ন এসেছে 20টা, শুদ্ধ অশুদ্ধ এসেছে 15টা, আর স্তম্ভমূলক প্রশ্ন এসেছে 15টা। অর্থাৎ প্রশ্ন প্যাটার্নের যে বিভাজন একদম ঠিক আছে। এই বিভাজনই বা এইভাবেই কিন্তু প্রশ্ন আসে। সমস্যা তোমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্রমমূলক প্রশ্নে ইউনিট 2 প্রাগাধুনিক থেকে বেশি প্রশ্ন এসেছে, যেটা নিয়ে আমিও রিয়্যাক্ট করেছি এবং অনেকেও সেটা নিয়ে রিয়্যাক্ট করছেন। এবার যখন মাথা ঠান্ডা হয়েছে, এবার দেখা যাক যে সেই প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে সমস্যা বা বিভ্রান্তিমূলক প্রশ্ন, সেই প্রশ্ন কতগুলো এসেছে। প্রাগাধুনিক থেকে ক্রমমূলক প্রশ্নে 7টা প্রশ্ন এসেছে। অর্থাৎ যদি আমি 7 দুগুণে 14 ধরি, এক একটা প্রশ্নের জন্য 2 নাম্বার, 14 নাম্বার যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের কাছে আরও 166 নাম্বার থেকে যায়, অর্থাৎ 83টা প্রশ্ন। কেন 166 নাম্বার? আমি 90টা প্রশ্ন ধরেছি, বাকি 10টা প্রশ্ন কিন্তু আনসিন অংশ থেকে আসে। 10টা বা 12টা বা মূলত 10টাই ধরা যেতে পারে, যে 10টা প্রশ্ন কিন্তু আনসিন অংশ থেকে আসে, যেটা কিন্তু আমরা আনসিন থেকেই পারতে পারি। এবং আমাদের এটা ঠিক রাখতে হবে যে ওই 10এ আমাদের 10 কিন্তু তুলে নিতে হবে। এছাড়া অর্থাৎ বিভ্রান্তিমূলক প্রশ্ন বা যে সব প্রশ্ন নিয়ে আমাদের সমস্যা হওয়া উচিত সেটা এসেছে মাত্র 7টা বা 14 নাম্বারের প্রশ্ন এসেছে বিভ্রান্তিমূলক প্রশ্ন। এবার আমরা যদি আমাদের নিজেদের বিভিন্ন পরীক্ষাগুলোর কথা খেয়াল করি মাধ্যমিক থেকে, তাহলে কিন্তু আমরা জানি যে 100 নাম্বারের প্রশ্নের মধ্যে 80 নাম্বারের প্রশ্ন আমরা যাতে পারি সেইভাবেই আসে এবং বাকি 20 নাম্বার কিন্তু বিভ্রান্তিমূলকই আসে। এখানে 14টা এসেছে বা 14 নাম্বারের প্রশ্ন এসেছে। তো সেদিক থেকে আমাদের এই রিয়াকশানগুলো কিন্তু ধোপে আদতে টিকবে না। শুধু এটুকু নিয়েই সমস্যা বা এটা নিয়েই আমি রিয়্যাক্ট করেছিলাম যে এই প্রশ্নগুলো ক্রমশ বাড়ছে, এই বিভ্রান্তিমূলক প্রশ্নগুলো ক্রমশ বাড়ছে। এবারে ইউনিট 2 থেকে এসেছে, অন্যবারে তোমরা খেয়াল করো ইউনিট 10 বিশেষ করে পোয়েটিক্স বা কখনো ছন্দ থেকে কিন্তু এরকম বিভ্রান্তিমূলক প্রশ্ন আসে। যদি সংখ্যাটা বেড়ে যায় তাহলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সমস্যা হবে।
এটুকুই বলার ছিল। কিন্তু এই বিভ্রান্তিকে নিয়ে বা এই সমস্যামূলক প্রশ্নগুলোকে নিয়ে অনেক ছাত্রছাত্রী আন্দোলনের পথে যাচ্ছে বা করছে, তাহলে কিন্তু আদতে নিজের সময়টাই নষ্ট হবে। যাদের কাছে লক্ষ্য জেআরএফ বারবার বলছি, তাদের এখনই আন্দোলন করে কিচ্ছু হবে না। নিজের জায়গা নিজের মাটি শক্ত না করলে কেউ তোমাদের কোনো কথা শুনবে না, এটাই বাস্তব। তাই এখন সমস্ত কিছু ভুলে নিজেদের প্রস্তুতিটাতেই সমস্ত সময়টা দিতে হবে। বাকি কিছু ভাবলে সময় এবং শান্তি দুটোই নষ্ট হবে, এটাই বলার। তো যাই হোক, আবারও বলছি যে নিজের প্রস্তুতিতে মন দাও। তো এবার বাকি প্রশ্নগুলোর যদি খেয়াল করি, এই হলো প্যাটার্নগত প্রশ্ন। প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন বিভাজন কিন্তু একদম ঠিক আছে। এবার যদি প্রশ্নগুলোর দিকে খেয়াল করো, তাহলে কিন্তু দেখবে যে প্রশ্ন কোন দিক থেকে সহজ এসেছে না, এবারের প্রশ্ন মূলতই টেক্সট বেসড প্রশ্ন হয়েছে, অর্থাৎ বিষয়মুখী। যেটা কিন্তু আমি বারবার আমার ছাত্রছাত্রীদের বলেছিলাম যে এবারের প্রশ্ন কিন্তু টেক্সট বেসড হবে, আর সেই ধরনেরই প্রশ্ন হয়েছে। প্রাসঙ্গিক তথ্যমূলক প্রশ্ন প্রায় নেই বললেই চলে। কোনটা কবে প্রকাশিত হয়েছে, কোনটা কাকে উৎসর্গ করেছে, ইভেন রবীন্দ্র কাব্য থেকে যে প্রশ্নগুলো দেয়, যেগুলো কিন্তু আমাদের একটা বিভ্রান্তি তৈরি করে যে এতগুলো কবিতার মধ্যে কোনটা কবে প্রকাশিত হয়েছে মনে রাখা খুবই কষ্টকর, সেই ধরনের প্রশ্ন কিন্তু এবারে আসেনি। এবারের যে প্রশ্ন এসেছে সমস্তটাই দেখতে চেয়েছে যে তোমরা মূল টেক্সটটাকে কতটা ভাবে আত্মীকরণ করতে পেরেছো। তাই এই জিনিসটা বলবো যে এবারের ইউজিসি নেটের যে নেক্সট পরীক্ষা হবে, অর্থাৎ ইউজিসি নেট 2024-এর যে প্রস্তুতি তোমরা নেবে, সেখানে অবশ্যই মূল টেক্সট পড়ো, পারলে শুধুমাত্র মূল টেক্সট পড়ো এবং বিভিন্নভাবে পড়ো। কিভাবে পড়বে? ধরো কবিতা থেকে প্রস্তুতি নিতে গেলে আমাদের কিন্তু পংক্তিগুলোকে খেয়াল করতে হবে, অর্থাৎ কোন লাইনের পর কোন লাইন আসছে। যারা আমরা কিন্তু আবৃত্তি করি বা ভাষ্যপাঠ করি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দ্বিধায় কবিতা মুখস্থ করতে হয়। বাংলার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এটা কমন ব্যাপার। কবিতা মুখস্থ করাটা কিন্তু বড় বিষয় নয়। বাংলার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কবিতা মুখস্থ না করতে পারাটা একটা লজ্জাজনক ব্যাপার। এখন প্রশ্ন, এত কবিতা ম্যাম মুখস্থ করবো কী করে? সময় নিয়ে করো, সময় আছে। একটা জিনিস তোমরা বারবার ভুলে যাও, তোমরা প্রত্যেকবারের পরীক্ষা এইবারে ভাবছো নেট পরীক্ষা দেবো, দিয়েই ভাবো এইবারেই জেআরএফ পেয়ে যাব, এই ভাবনাটা কিন্তু ভুল। তো একটা সময় নির্দিষ্ট করতেই হবে যে আমি 2 বছর ধরে সময় নেব, 2 বছরের মধ্যে নেট ক্লিয়ার করব, পার্টে পার্টে নিজেকে তৈরি করব। তো সেই 2 বছরের মধ্যে কিন্তু কবিতা মুখস্থ করে ফেলা অবশ্যই জরুরি এবং সেটা হয়েও যায়। তো এইটা নিয়ে যে কবিতার লাইন থেকে ক্রমমূলক প্রশ্ন এসেছে, এইটা নিয়ে কিন্তু আমরা বিরোধিতা করতে পারি না, কারণ কবিতার লাইন মনে রাখা আমাদের প্রয়োজন, জরুরি। তো যাই হোক, কবিতার পংক্তি থেকে কিন্তু প্রশ্ন আসবে ক্রমমূলক। এছাড়া যেটা আসবে, বিশেষ করে জীবনানন্দ দাশের কবিতা, যেটা আমাদের বললেই মাথায় আসে যে উপমা, এই উপমাগুলোকে কেন্দ্র করে কিন্তু ক্রম আসতে পারে, যে কোন উপমাটা আগে বা কোন উপমাটা কার ক্ষেত্রে এসেছে তাকে কেন্দ্র করে স্তম্ভ। অর্থাৎ কবিতার ক্ষেত্রে পংক্তি, চরণ এবং উপমা অবশ্যই খেয়াল করতে হবে। উপন্যাসের ক্ষেত্রে ঘটনা, আমি আগেই বলেছিলাম যে কোন অধ্যায়ে কোন কোন ঘটনা ঘটছে সেগুলো কিন্তু তার পাশাপাশি লিখে রাখতে পারো বা ছক তৈরি করতে পারো। চ্যানেলে উপন্যাস থেকে কিভাবে প্রস্তুতি নেবে তার সম্পূর্ণ আলোচনা রয়েছে এবং এই মুহূর্তেও আমাদের সেইভাবেই পড়তে হবে। ছক যদি তোমার খাতায় আগে থেকেই রেডি থাকে তাহলে এখন কোনো সমস্যা নেই। এইভাবে ঘটনা চরিত্র রেডি করো, যে এতে কোন ঘটনা আসছে, কোন চরিত্র আসছে, এবং তার সাথে সাথে সংলাপ। এবং কিছু কিছু উপন্যাসে আমরা জানি সঙ্গীত আছে, যেমন তিতাস একটি নদীর নাম, হুতুম প্যাঁচার নকশা, এই উপন্যাস রাধা, এই উপন্যাসগুলোতে কিন্তু সঙ্গীত আছে এবং এই সঙ্গীতগুলোও পরপর লিখে রাখলে তার ক্রমটাও তৈরি করা কিন্তু সহজ। নাটকের 2টো অংশ থেকে ক্রম বা স্তম্ভ আসবে, সেটা হচ্ছে সংলাপ এবং সঙ্গীত। সঙ্গীতের ক্ষেত্রে নাটকের রাগরাগিনীও খেয়াল করতে হবে এবং কোন অধ্যায় বা কোন অঙ্কে কোন গড়ভাঙ্কে আছে সেগুলো খেয়াল করতে হবে। আর ছোট গল্পের ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোট গল্পের ঘটনা এবং সংলাপ ছাড়াও আর একটা জিনিস যেটা দিচ্ছে সেটা হচ্ছে বর্ণনা। কোনো সাদৃশ্যমূলক যে বর্ণনা, ধরো বর্ষাকালের বর্ণনা, কোনো বিশেষ উপমাকে কেন্দ্র করে যে সাদৃশ্য আছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু স্তম্ভ আসছে। অর্থাৎ ছোট গল্প থেকে একটু ব্যতিক্রমীমূলক এবং একটু মেধামূলক প্রশ্ন কিন্তু আসছে। আমাদের মেধাও কিন্তু দেখে ইউজিসি নেট।
তো সেটা করতে হবে বা সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এবারের কিন্তু ছন্দ থেকে কোনো বিভ্রান্তিমূলক প্রশ্ন আসেনি। আমরা অন্যবারে দেখি যে ছন্দের বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরে বলে যে এটা শুদ্ধ না অশুদ্ধ। তার জন্য কিন্তু আমাদের ছন্দের যত বই আছে সেগুলো পড়া বা সেখান থেকে মনে রাখা যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা কিন্তু আমাদের সত্যিই বিভ্রান্তিকর। সেই প্রশ্ন কিন্তু আসেনি। অনেক সময় দেখা যায় যে পোয়েটিক্স থেকে প্রশ্ন আসে, সেই প্রশ্নও কিন্তু আসেনি। পোয়েটিক্স থেকে কিন্তু ক্রমমূলক প্রশ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল করতে হয় যে কোন লাইনটার পর কোন লাইনটা আছে বা ইত্যাদি। সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি এবারে নিয়ে নিয়েছে ইউনিট 2 প্রাগাধুনিক সাহিত্য। এবার এটা নিতেই পারে, কেননা আগের বারের যদি আমরা প্রশ্ন খেয়াল করি সেখানে কিন্তু প্রায় মধ্যযুগ থেকে বা ইউনিট 2 থেকে প্রশ্ন আসেনি বললেই চলে। সেই দিক থেকে এবারে মধ্যযুগ থেকে বেশি এসেছে। তো যদি এই প্যাটার্নটাকেও খেয়াল রাখি, এই প্যাটার্নে মানে যে প্রশ্নটা তোমাদের ক্যান্সেল হলো সেখানে কিন্তু দেখো ইউনিট 10, ইউনিট 1, ইউনিট 9 অর্থাৎ কনসেপচুয়াল ইউনিটগুলো থেকে খুব কম প্রশ্ন এসেছে। তো এবার যেহেতু এই এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমার কাছে ঠিক নেই বা আমি বলতে পারবো না যে মধ্যযুগ থেকে বাদ দেবো নাকি কনসেপচুয়াল ইউনিটগুলো বাদ দেবো। তো সেদিক থেকে আমাদের কিন্তু সবগুলোকেই করতে হবে। তো যেটা ফাইনালি আবার বলবো সেটা হচ্ছে যে কোনো রকম বিরোধিতা না করে শুধুমাত্র মূল টেক্সটটার ওপর বেস করে তৈরি হতে থাকো। বারবার মূল টেক্সট পড়ো, খাতা নিয়ে বসো, মূল টেক্সট পড়ো, ঘটনাগুলোকে পরপর মনে মনে ভাবো, রেডি করো, কবিতাগুলোকে মনে মনে ভাবো, রেডি করো, বা বিভিন্ন যে বর্ণনামূলক আছে সেগুলোর মধ্যে সাদৃশ্য, মানে শুধু মূল টেক্সট মানে এই নয় যে ধরো আজকে একটা উপন্যাস নিয়ে বসলাম, যদি মেধার কথা বলতে হয় তাহলে কিন্তু তোমাকে 5টা উপন্যাস পাশাপাশি নিয়ে বসতে হবে। এবং আমি অবশ্যই উপন্যাস থেকে যখন তৈরি করেছি বা ছোটো গল্প থেকে যখন তৈরি করেছি তখন অবশ্যই সাদৃশ্যমূলক যে লাইনগুলো আমার মনে হয়েছে, যে কোনো ধরো চরিত্রের বর্ণনা বা বর্ষাকালের বর্ণনা, শীতকালের বর্ণনা, রাত্রির বর্ণনা, এগুলো কিন্তু আমাকে হাইলাইট করে রাখতে হবে টেক্সটে আগে, যারা কিন্তু ফাইনাল এক্সামের জন্য তৈরি হচ্ছে বা যারা এক্সামের জন্য এখনও থেকেই প্রস্তুতি শুরু করেছো। প্রস্তুতি কিন্তু এই লেভেলের হতে হবে। তো এবার সেই মার্ক হাইলাইট করা জিনিসগুলো এবার আমরা দেখব যে সেগুলো কার পরে কোনটা আসছে বা কোনটা কোন নাটক থেকে নেওয়া, কোনটা কোন উপন্যাস থেকে নেওয়া, কোনটা কোন ছোটো গল্প থেকে নেওয়া, এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। তো তার আগের এই জার্নিটা কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে। প্রশ্ন দিয়ে দিলাম, প্রশ্ন দেখলাম বা বিভিন্ন যে কোচিং সেন্টারে যা প্রশ্ন দিচ্ছে সেগুলো শুধু পড়ে চলে গেলাম, সেটা কিন্তু প্রস্তুতির শেষ কথা নয়। নিজে থেকে কতটা প্রস্তুতি নিচ্ছ সেটাই শেষ কথা। ইউজিসি নেট কিন্তু মেধাও অবশ্যই দেখে, এটা খেয়াল করতে হবে। তো যাই হোক, যেভাবে বললাম বা নিজে আরও যা যা মনে হচ্ছে যে একে ক্র্যাক করতে গেলে বা এর সাথে আমাকে চলতে গেলে, যুদ্ধ করতে গেলে আমাকে যা যা করণীয় আমাকে সব কিছু করতে হবে। এর মধ্য থেকেই মানে বিভিন্ন রকম সমস্যা আমাদের নানান জীবনে আসবে। আমরা জানি যে এর মধ্য থেকে আমাদেরকে নিজেকে অটল রেখে, নিজেকে স্থির রেখে জেআরএফ নিয়ে বেরিয়ে আসতে হবে। এই সমস্যার মধ্যে থেকেও তুমি যদি জেআরএফ নিয়ে বেরিয়ে আসতে পারো তবেই তুমি এ যুগের বাজিগর, গল্প তোমার হবে। এই ভেবে প্রস্তুতি শুরু করো।